গত ভিডিওতে আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন কীরকমভাবে গড়ে ওঠে সেটা নিয়ে কথা বলেছিলাম এবং বলতে চাচ্ছিলাম যে সন্নিবেশ সমযোজী বন্ধন প্রকৃতপক্ষে একটা বিশেষ ধরনের সমযোজী বন্ধন, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কয়েকটা অণু, কয়েকটা আয়নের গঠন একটু দেখার চেষ্টা করব, তাতে আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধন এবং সমযোজী বন্ধন সম্পর্কে ধারণা আর একটু ক্লিয়ার হবে। যেমন একটা এক্সাম্পল আমরা দিতে পারি, এটা হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড। বোরন ট্রাইফ্লোরাইডে বোরন এবং ফ্লোরিন পরমাণু সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। বোরনের ইলেকট্রন বিন্যাস যদি দেখি, এটা হচ্ছে 1s2 2s2 2px1। এখানে 2py 2pz এগুলোতে কোনো ইলেকট্রন থাকে না। উত্তেজিত অবস্থায় যখন যায় তখন এর ইলেকট্রন বিন্যাসটা এরকম হয়ে দাঁড়ায় 1s2 2s1 2px1 2py1। আসলে এই 2s এর যে দুইটা ইলেকট্রন ছিল তার একটা ইলেকট্রন উত্তেজিত অবস্থায় জাম্প করে 2py এ চলে আসে এবং 2s 2px 2py এই অরবিটালগুলো আসলে তোমার হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করে এবং যখন হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করে অর্থাৎ sp2 অরবিটাল হাইব্রিডাইজেশন হয় এবং অরবিটাল হাইব্রিডাইজেশন হলে এরকমভাবে বোরন ট্রাইফ্লোরাইড অণু গঠিত হয়। বোরন ট্রাইফ্লোরাইড অণু গঠনের এই যে আমরা একটা লুইস ডায়াগ্রাম আমরা দেখিয়েছি, এখানে ক্রস সিম্বল দিয়ে আমরা বোরনের আউটার মোস্ট শেলের ইলেকট্রন দেখিয়েছি এবং ডটগুলো দেখিয়ে ফ্লোরিনের আউটার মোস্ট শেলের ইলেকট্রনগুলো দেখিয়েছি। আচ্ছা, দেখো একটা জিনিস খেয়াল করে, বোরনের এই 2pz যেটা, এটা কিন্তু শূন্য অবস্থায় আছে, অর্থাৎ এই বোরনেরও কিন্তু 2pz শূন্য অবস্থায় আছে। এই বোরনের যেহেতু 2pz শূন্য অবস্থায় আছে, তাহলে সন্নিবেশ সমযোজী বন্ধনের একটা শর্ত কিন্তু সে পূরণ করে, অর্থাৎ সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হইতে হলে একটা তো ফাঁকা অরবিটাল লাগে। হ্যাঁ, বোরনে সেই ফাঁকা অরবিটালটা আছে। তাহলে BF4 নেগেটিভ আয়ন কিভাবে গঠিত হয় আমরা এবার এটা চিন্তা করি। দেখো, বোরন ট্রাইফ্লোরাইড যেভাবে গঠিত হওয়ার সেভাবেই গঠিত হয়েছিল। এখানে এবার নিচের দিকের ডায়াগ্রামটা, লুইস ডায়াগ্রামটা খেয়াল করো। বোরন ট্রাইফ্লোরাইড যেভাবে গঠিত হয় সেভাবে গঠিত হয়েছিল। ফ্লোরিন 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 বোরন, বোরনের আউটার মোস্ট শেলের এই যে ক্রস ইলেকট্রনগুলো, তাহলে এই একটা বোরন ফ্লোরিন সমযোজী বন্ধন, বোরন ফ্লোরিন সমযোজী বন্ধন, বোরন ফ্লোরিন সমযোজী বন্ধন, এরকমভাবে বন্ডগুলো গড়ে উঠেছিল। কিন্তু বোরনের ওই যে 2pz যেটা ফাঁকা ছিল, সেই ফাঁকা অরবিটালটাতে একটা ফ্লোরাইড আয়ন এসে তার একজোড়া ইলেকট্রন ঠেসে ঢুকায় দেয় এবং এরকমভাবে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন গড়ে তোলে এবং যে জিনিসটা হয়ে দাঁড়ায় বি 4টা এফ, BF4 এই অণুটা গঠিত হয়ে দাঁড়ায়। এটা আর অণু থাকে না, কারণ নতুন যে লিগ্যান্ডটা এসেছিল সেটা ছিল ফ্লোরাইড আয়ন, যেটা আসলে অ্যানায়ন। তাহলে এই নিট চার্জ, এই গঠনের নিট চার্জ নেগেটিভ হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে BF4 নেগেটিভ আয়ন হয়। তাহলে এখানে লিগ্যান্ড হচ্ছে ফ্লোরাইড আয়ন, গ্রহিতাকে বোরন পরমাণু, এরকমভাবে আমরা কথাটা বলি। আমি আবার বলছি, এখানে লিগ্যান্ড গ্রহিতা বলতে কিন্তু আমরা আয়নিক বন্ধনের মতো গ্রহিতা বোঝাচ্ছি না। আয়নিক বন্ধনে গ্রহিতা মানে একদম নিজের করে গ্রহণ করে নেয় বা নিজের সম্পত্তি বানায় নেয় ইলেকট্রনগুলোকে। কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধনের ক্ষেত্রে গ্রহিতা মানে হচ্ছে সেই ইলেকট্রন দুটো গ্রহণ করতেছে ঠিকই, কিন্তু যে দাতা তার সাথে সে সমভাবে শেয়ার করবে। তাহলে এই হচ্ছে BF4 এর গঠনটা আমরা মোটামুটি দেখলাম। আমার মনে হয় তোমাদের কাছে ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার হয়েছে, এখন অনেক কিছু তোমরা মোটামুটি ব্যাখ্যা করতে পারবা। আমরা এবার একটা জটিল আয়ন দেখি। সন্নিবেশ সমযোজী বন্ধনের সব থেকে ভালো এক্সাম্পল আসলে আমরা জটিল আয়নেই দেখতে পাই। আমরা এখানে একটা আয়ন দেখাইছি, এটা হচ্ছে টেট্রাঅ্যামিন কপার আয়ন। এটা হচ্ছে টেট্রাঅ্যামিন কপার আয়ন। টেট্রাঅ্যামিন কপার আয়ন কিভাবে গঠিত হয়? টেট্রাঅ্যামিন কপার আয়নের কেন্দ্রীয় পরমাণু হিসেবে আসলে একটা Cu2+ আয়ন থাকে। এই Cu2+ আয়নের চারদিক থেকে 4টা লিগ্যান্ড আসে এবং প্রত্যেকটা হচ্ছে অ্যামোনিয়া লিগ্যান্ড। দেখো, অ্যামোনিয়া লিগ্যান্ড আমরা 4টা দেখাইছি। প্রত্যেকটা অ্যামোনিয়া থেকে একজোড়া ইলেকট্রন এরকমভাবে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে এই Cu2+ এর সঙ্গে যুক্ত হয় এবং যখন যুক্ত হয় তখন পুরো স্ট্রাকচারটা হয়ে দাঁড়ায় এখানে খেয়াল করো CuNH3 4। 4টা লিগ্যান্ড আসছে অ্যামোনিয়া, তাই 4। পুরো স্ট্রাকচার, এই থার্ড ব্র্যাকেট দিলাম, পুরো স্ট্রাকচারটার চার্জ হচ্ছে 2+। এই 2+টা কোথা থেকে আসলো? এই Cu কপার, এটা তো আসলে নিস্তড়িত কপার পরমাণু ছিল না, সেটা ছিল কপার আয়ন। সেই কপার আয়নের চার্জটা পুরো কাঠামোতে বিরাজ করে। এই হচ্ছে টেট্রাঅ্যামিন কপার আয়নের গঠন, মোটামুটি এই। এখন দেখো, একটা যৌগে অনেক সময় একাধিক বন্ধনের অস্তিত্ব থাকতে পারে।
আমরা সেই জিনিসটা নিয়ে এখন কথা বলছি। আমরা অলরেডি গত লেকচারে বা গত ভিডিওটাতে যেটা দেখেছিলাম যে অ্যামোনিয়াম আয়ন, যেটা অ্যামোনিয়াম আয়নে কিন্তু সমযোজী বন্ধন ছিল, সন্নিবেশ সমযোজী বন্ধন ছিল। আমরা এক্সাম্পল হিসেবে এখানে একটা দেখালাম, এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড অণু। অ্যামোনিয়াম ক্লোরাইড অণুতে কী থাকে? অ্যামোনিয়াম ক্লোরাইড অণুতে অ্যামোনিয়াম আয়ন থাকে, ক্লোরাইড আয়ন থাকে, এদের মধ্যে আয়নিক বন্ধন বিদ্যমান থাকে। অন্যদিকে এই যে অ্যামোনিয়াম আয়ন যেটা, এই অ্যামোনিয়াম আয়নের ভিতরেই কিন্তু নাইট্রোজেন হাইড্রোজেন সমযোজী বন্ধন রয়েছে 3টা, এবং নাইট্রোজেন হাইড্রোজেন বা নাইট্রোজেন প্রোটন সন্নিবেশ সমযোজী বন্ধনও একটা রয়েছে। সুতরাং অ্যামোনিয়াম ক্লোরাইডে কোন কোন ধরনের রাসায়নিক বন্ধন বিদ্যমান যদি এই প্রশ্ন করা হয়, তাহলে এর অ্যান্সার হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডে অ্যামোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের মধ্যে আয়নিক বন্ধন বিদ্যমান, এবং অ্যামোনিয়াম আয়নে নাইট্রোজেন হাইড্রোজেন সমযোজী বন্ধন বিদ্যমান, এবং নাইট্রোজেন প্রোটন সন্নিবেশ সমযোজী বন্ধন বিদ্যমান। তাহলে এখানে বন্ধন আছে আয়নিক, সন্নিবেশ সমযোজী এবং সমযোজী বন্ধন। প্রশ্ন যদি করা হয় তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের চরিত্র কেমন হবে? এটা কি আয়নিক বৈশিষ্ট্য প্রদর্শন করবে, নাকি সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করবে, সন্নিবেশ সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করবে? একটা কথা সবসময় মনে রাখতে হবে, যদি কোনো যৌগে একাধিক বন্ধন থাকে তাহলে সবসময় আয়নিক বৈশিষ্ট্যটাই দেখা যায়। ধরো যদি এরকম হয় যে আয়নিক বৈশিষ্ট্য আছে, সমযোজী বৈশিষ্ট্য আছে, যৌগটা কি বা একটা যৌগের ভিতরে আয়নিক বন্ধন আছে, সমযোজী বন্ধন আছে, তাহলে যৌগটা কীরকম বৈশিষ্ট্য দেখাবে? অবশ্যই আয়নিক বৈশিষ্ট্য দেখাবে। যদি এরকম হয় একটা যৌগের ভিতরে আয়নিক বন্ধন আছে, সমযোজী বন্ধন আছে, সন্নিবেশ সমযোজী বন্ধন আছে, যেমন অ্যামোনিয়াম ক্লোরাইডেই আছে, তাহলে এটা কেমন বৈশিষ্ট্য দেখাবে? এটা আয়নিক বৈশিষ্ট্য দেখাবে। তাহলে ক্রোমটা কেমন হবে? আমরা একটা ক্রোম আমি দেখাই দিচ্ছি, একটু খেয়াল করে দেখো, তাহলে আর একটু ক্লিয়ার হবে। এই ক্রমটা একটু খেয়াল করে দেখো, যদি একটা যৌগে একাধিক ধরনের বন্ধন থাকে তাহলে আয়নিক গ্রেটার দেন সমযোজী অথবা সন্নিবেশ সমযোজী। আমি এই ব্যাপারটা এরকমভাবে দেখাই, তাহলে আয়নিকটা হচ্ছে প্রায়োরিটি পাবে, ঠিক আছে? সন্নিবেশ সমযোজী বা সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য তেমন একটা প্রকাশ পাবে না যদি আয়নিক বন্ধন থাকে। যদি আয়নিক বন্ধন না থাকে তাহলে হ্যাঁ, সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য প্রকাশ পাবে। মোটামুটি এই গেল যদি একাধিক বন্ধন থাকে তার একটা গল্প। আর কোনো যৌগে একাধিক বন্ধন আছে এরকম এক্সাম্পল দেখানোর জন্য বেশিরভাগ ক্ষেত্রেই অ্যামোনিয়াম ক্লোরাইডটাই আসে। এছাড়া যদি কোনোবার কোশ্চেন খুব কঠিন করে তাহলে আরেকটা কোশ্চেন দেয়, আমরা সেটা একটু দেখাই। সেটা হচ্ছে কপার সালফেট বা তুতে। একটা তুতে অণুতে কী কী বন্ধন আছে এটা অনেক সময় দেখাতে বলে। কপার সালফেট বা তুতের রাসায়নিক সংকেত আমরা জানি CuSO4.5H2O। আচ্ছা, এই গঠনে আসলে আয়নিক, সমযোজী, সন্নিবেশ সমযোজী এবং হাইড্রোজেন বন্ড, এই সব কয়টা বন্ড রয়েছে, অর্থাৎ এতে 4 ধরনের বন্ধন আছে। প্রশ্ন করতে পারো, স্যার আপনি কিভাবে বুঝলেন? আচ্ছা, এটা বোঝার কিছু কৌশল আছে, তোমরা আপাতত পড়তে থাকলে মনে থাকবে। তবে এটা বোঝা যায়, যেহেতু এখানে কেলাস পানি আছে, ওই যে 5 মলিকুল অফ ওয়াটার, এটা হচ্ছে কেলাস পানি। এই কেলাস পানি থাকলে সেখানে হাইড্রোজেন বন্ড থাকে, কেলাস পানি থাকলে সেখানে হাইড্রোজেন বন্ড থাকে। এটা তোমরা আস্তে আস্তে বুঝে যাবা, কয়েকটা গঠন দেখলেই তোমরা পারবা। আচ্ছা, আমরা একটু কপার সালফেট .5 মলিকুল অফ ওয়াটার এটার গঠন যদি বিশ্লেষণ করি তাহলে কেমন পাই জিনিসটা একটু সেটা খেয়াল করি। এখানে গঠনটা যেটা দেখা যাচ্ছে যে এর কেন্দ্রীয় পরমাণু হচ্ছে Cu2+। Cu2+-এর 2, 3, 4 দিক থেকে 4টা পানির অণু আসলো, এবং পানির অণুতে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা আছে? 2টা করে ইলেকট্রন আছে। আমরা এখানে মুক্ত জোড় ইলেকট্রন একটু দেখাই দেওয়া দরকার, আমি এক পাশে একটু দেখাই দিচ্ছি, একটাতে একটু আমি দেখাই দিলাম। পানির অণুতে মুক্ত জোড় ইলেকট্রন থাকে 2 জোড়া, যার 1 জোড়া এই কপার আয়নের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন সৃষ্টিতে ব্যয় হয়। তাহলে 4টা পানির অণু আসে এবং তারা 1 জোড়া করে ইলেকট্রন ঠেসে ঠেসে দেয় এই কপার 2+-এর ক্ষেত্রে বা কপার 2+-এর ভিতরে, এবং এইভাবে সন্নিবেশ সমযোজী বন্ধন গড়ে ওঠে। তাহলে 4টা পানির অণুর হিসাব হয়ে গেল। আচ্ছা, বাকি থাকে একটা পানির অণু। ওই যে একটা পানির অণু থাকে, সেই পানির অণুটা এই পানির অণুর সাথে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, কারণ এই পানির অণুতে তো পার্শিয়াল পজিটিভিটি, পার্শিয়াল নেগেটিভিটি, অক্সিজেনের পার্শিয়াল নেগেটিভিটি, হাইড্রোজেনের পার্শিয়াল পজিটিভিটি তৈরি হয়েছিল না? যে হাইড্রোজেনের পার্শিয়াল পজিটিভিটি তৈরি হয়, ওই পার্শিয়াল পজিটিভ হাইড্রোজেন পোল ওই অবশিষ্ট পানির অণুর অক্সিজেনের পার্শিয়াল নেগেটিভ পোলের দিকে মৃদুভাবে আকর্ষিত হয়ে একটা হাইড্রোজেন বন্ধন গড়ে তোলে। আচ্ছা, এবং সালফেট যেটা, ওই সালফেটের সাথেও একটা হাইড্রোজেন বন্ধন গড়ে ওঠে। সালফেটের গঠন আমরা একটু পরে বলবো। তাহলে এই গেল কপার সালফেটের গঠন।
একই রকমভাবে তুমি এখন, তোমাকে যদি আমি আঁকায় দিতে বলি, এটা তোমরা বাসায় নিজেরা চেষ্টা করবা। ফেরাস সালফেট 7 মলিকুল অফ ওয়াটার, এটা হচ্ছে সবুজ ভিট্রিয়ল বা গ্রিন ভিট্রিয়ল বলা হয়ে থাকে, এর গঠন আঁকাবা, আঁকায় চেষ্টা করবা। যদি না পারো আমি পরবর্তীতে আঁকায় দেখাই দেবো, এটা অবশ্যই আঁকায় আমাকে দেখাবে। আচ্ছা, তাহলে এবার সালফেট মূলকটার গঠন কেমন আমরা একটু সেটা দেখে আসি। আমরা কতগুলো মূলকের গাঠনিক সংকেত একটু বোঝার চেষ্টা করি। প্রথমে আসো যে সালফেট মূলক, যেটা আমাদের বেশিরভাগ সময় লাগে। SO4 2 নেগেটিভ কীভাবে গঠিত হয়? SO4 এ আসলে কি আছে? সালফার আছে, অক্সিজেন আছে। তাহলে সালফারের ইলেকট্রন বিন্যাস কেমন? 1s2 2s2 2p6 3s2 3p4। তাহলে উত্তেজিত অবস্থায় যদি এটাকে নেই তাহলে কি হয়? 1s2 2s2 2p6 3s2 3px2 3py1 3pz1 এরকম হয়। সালফারে sp3 অরবিটাল হাইব্রিডাইজেশন হয় এবং যে 4টা হাইব্রিড অরবিটাল তৈরি হয় তার 2টাতে কিন্তু দেখো জোড়া জোড়া করে ইলেকট্রন থাকে। কারণ আমরা আগেই বলেছিলাম অরবিটাল হাইব্রিডাইজেশন হচ্ছে অরবিটালের হাইব্রিডাইজেশন, কখনোই ইলেকট্রনের হাইব্রিডাইজেশন নয়। অরবিটাল হাইব্রিডাইজেশন হয় আউটার মোস্ট শেলের অরবিটালের। সেই অরবিটালে একটা ইলেকট্রন আছে না 2টা ইলেকট্রন আছে সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। আচ্ছা, তাহলে সালফারে যে sp3 অরবিটাল হাইব্রিডাইজেশন হলো এবং 4টা হাইব্রিড অরবিটাল তৈরি হলো, ওই 4টা হাইব্রিড অরবিটালের 2টো হাইব্রিড অরবিটালে কিন্তু জোড়া জোড়া ইলেকট্রন থাকলো, আর 2টা হাইব্রিড অরবিটালে হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন ছিল। তাহলে এইবার দেখা যাক অক্সিজেনের ক্ষেত্রে কি হয়। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কেমন? তাহলে 1s2 2s2 2p 1s2 2s2 2p4, একটু বিস্তারিত করে লিখি, 1s2 2s2 2px2 2py1 2pz1, এরকমভাবে ইলেকট্রনটা থাকে। আচ্ছা, তাহলে এই হচ্ছে সালফার, এটা হচ্ছে সালফার। আচ্ছা, তাহলে এইখানে মনে করো একটা সালফারের sp3 ছিল যেগুলোতে একটা একটা ইলেকট্রন ছিল। এই সালফারের sp3 একটা অক্সিজেন আসে যার 2py1 এর সাথে সমযোজী বন্ধন তৈরি করে। স্যার, তাহলে প্রশ্ন ওঠে, স্যার এই অক্সিজেনের 2pz এ যে একটা ইলেকট্রন ছিল সেটা তো এখানে আনপেয়ার্ড ইলেকট্রন হিসেবে রয়ে গেল। তাহলে এই অক্সিজেন তো আরও একজনের সাথে সমযোজী বন্ধন সৃষ্টিতে সক্ষমতা রাখে। হ্যাঁ, সক্ষমতা রাখতো যতক্ষণ এই 2pz এ সিঙ্গেল ইলেকট্রন ছিল, কিন্তু 2pz এ সিঙ্গেল ইলেকট্রন থাকে না। 2pz আর একটা ইলেকট্রন গ্রহণ করে। কার কাছ থেকে গ্রহণ করে আমরা একটু পরে বলছি। আর একটা ইলেকট্রন গ্রহণ করে এটা 2pz2 হয়ে যায়, তাই এখানে অক্সিজেনের চার্জ সিঙ্গেল নেগেটিভ হয়ে দাঁড়ায়। আচ্ছা, গেল একটা। সালফারের আর একটা sp3 যেটাতে একটা ইলেকট্রন ছিল সেটা আর একটা অক্সিজেন পরমাণুর 2py এর সাথে সমযোজী বন্ধন তৈরি করে এবং 2pz এ আর একটা ইলেকট্রন গ্রহণ করে একটা সিঙ্গেল নেগেটিভ চার্জ হয়ে বসে থাকে। এই পর্যন্ত মোটামুটি কথা বোঝা গেছে। যেটা তোমরা বুঝতে পারো নাই যে অক্সিজেন এই আর একটা ইলেকট্রন কোথা থেকে পাইলো। ব্যাপার হচ্ছে দেখো, SO4 2 নেগেটিভ সালফেট আয়নটা কিন্তু স্বাধীনভাবে ঘুরে বেড়াইতে পারে না। সে কারো না কারো সঙ্গে, বিশেষত একটা ধাতব ক্যাটায়নের সঙ্গে সংযুক্ত হয়ে একটা যৌগ গঠন করে, যেমন কপার সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট। দেখো, যখনই সে কপারের সাথে যুক্ত হতে যাচ্ছে, অর্থাৎ কপার সালফেট তৈরি করতে যাচ্ছে, তখনই কিন্তু কপার 2টা ইলেকট্রন ছেড়ে দিচ্ছিল, অর্থাৎ Cu2+ হচ্ছিল। ওই ছেড়ে দেওয়া 2টা ইলেকট্রনের একটা এই অক্সিজেন পরমাণু এবং একটা এই অক্সিজেন পরমাণু গ্রহণ করে। স্বাধীন অবস্থায় কিন্তু SO4 2 নেগেটিভ ঘুরে বেড়াইতে পারে না। SO4 2 নেগেটিভ গঠিত হতে হইলে অবশ্যই কোনো ধাতব পরমাণুর থেকে 2টা ইলেকট্রন ছেড়ে দেওয়া লেগেছে। সেটা হয়তো ম্যাগনেসিয়াম হতে পারে, সেটা হতে পারে হয়তো বা ক্যালসিয়াম হতে পারে, এটসেট্রা এটসেট্রা। তাহলে এই পাশের 2টার হিসাব বোঝা গেল। এবার আসো আর 2টা কী হয়। দেখো, আমরা আগেই দেখিয়েছিলাম যে সালফারে যে sp3 অরবিটাল হাইব্রিডাইজেশন হয়েছিল তাতে যে 4টা হাইব্রিড অরবিটাল তৈরি হয়েছিল তার 2টাতে ছিল সিঙ্গেল ইলেকট্রন যারা সমযোজী বন্ধন সৃষ্টিতে ইউজ হয়ে গেছে। আর 2টা sp3 হাইব্রিড অরবিটাল ছিল যাতে ছিল জোড়া ইলেকট্রন। এই জোড়া ইলেকট্রনগুলো দিয়ে কি হয়? দেখো, অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস একটু পরিবর্তিত হয়ে কিন্তু এরকমও হতে পারে 1s2 2s2 2px2 2py2 2pz0, অর্থাৎ অক্সিজেন পরমাণুর ইলেকট্রনগুলো পুনর্বিন্যস্ত হয়ে 2pz0 তৈরি করতে পারে। এবং যখন অক্সিজেন পরমাণু 2pz0 তৈরি করে তখনই কিন্তু তারা এই সালফার পরমাণুর sp3-তে যে 2টা ইলেকট্রন ছিল সেই 2টা ইলেকট্রন গ্রহণ করে সন্নিবেশ সমযোজীর মতো, অর্থাৎ এখানে সালফার পরমাণুটা লিগ্যান্ডের মতো কাজ করছে এবং গ্রহীতা হিসেবে অক্সিজেন পরমাণু থাকছে। এখানেও তাই। এরকমভাবে সালফার পরমাণু অক্সিজেনের 2টা পরমাণুর সাথে 2টা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করলো এবং আলটিমেটলি এই স্ট্রাকচারটা দাঁড়ালো।
আমার মনে হয় তোমরা মোটামুটি ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে সালফেট মূলকের স্ট্রাকচারটা এরকমভাবেই গঠিত হয়। এখন তোমরা নিজেরা কার্বনেট মূলকের স্ট্রাকচার কিভাবে গঠিত হয় নিজেরা আঁকানোর চেষ্টা করবা, আঁকায় আমাকে অবশ্যই দেখাবা। এই স্ট্রাকচারগুলো নিজেরা আঁকানো শিখতে হবে, বা নিজেরা আঁকানো শিখলে ব্যাপারটা বুঝতে বেশ সহজ হয়। তাহলে এই গেল সালফেট মূলকের গল্প। তাহলে এখানে এই যে সালফেট মূলকের গল্প দেখেছো, দেখো এখানে সালফেট মূলকের এই যে অক্সিজেন এখানে সিঙ্গেল নেগেটিভ ছিল, এই দুইটা সিঙ্গেল নেগেটিভের কারণেই সালফেট মূলকের নেট চার্জ হয়ে দাঁড়াচ্ছে 2 নেগেটিভ। এই নেগেটিভগুলা, এইখানে যে অক্সিজেনের নেগেটিভ চার্জ আছে, এই নেগেটিভ চার্জগুলো থাকার কারণে সেটা কিন্তু পানির সাথে, ওই দেখো ওই পানির হাইড্রোজেনের সাথে, হাইড্রোজেন তো পার্শিয়াল পজিটিভ পোল, পানির ওই পার্শিয়াল পজিটিভ হাইড্রোজেন পোলের সাথে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারছে। ব্যাপারটা এরকম। তাহলে আমার মনে হয় তোমরা কপার সালফেটের স্ট্রাকচার মোটামুটি এখন বুঝতে পারতেছো, কপার সালফেট 5 মলিকুল অফ ওয়াটার অর্থাৎ তুতে যেটা, সেটা কীভাবে গঠিত হয়। তাহলে এই গেল হচ্ছে তুতের গঠন। এবার আসো কেলাস পানি এবং গঠন পানি। দেখো কেলাস মানে কি এটা আগে একটু বোঝা দরকার। ধরো আমি বাজারে গেলাম, বাজারে যে বললাম যে ভাই আমাকে একটু মিশ্রি দেন, তাহলে মিশ্রি জিনিসটা কীরকম? মিশ্রি অনেকটা দেখতে ছোট ছোট পাথরের টুকরার মতো। হ্যাঁ, এটা আসলে কেলাস বা স্ফটিক যেটাকে আমরা বাংলায় বলে থাকি, বা অনেকে এটাকে ক্রিস্টালও বলে থাকেন। ওই কেলাসটা গঠিত হয় কারণ ওইখানে কিছু পানি থাকে, ওই পানিগুলোই কিন্তু ওই সুনির্দিষ্ট আকার আকৃতিটা প্রদান করে থাকে। কপার সালফেটের ক্ষেত্রে কেলাস পানি কয়টা? কপার সালফেটের ক্ষেত্রে কেলাস পানি 5টা। 5টা কেলাস পানি থাকে বলেই কিন্তু তুমি যদি দোকান থেকে কপার সালফেট বা তুতে কেনো, তাহলে সেটা দেখবা যে দানা আকারে থাকে। ঠিক আছে, দানা আকারে থাকে। যদি ওই কেলাস পানি 5টা না থাকতো, তাহলে কিন্তু এটা আর ওরকম ক্রিস্টাল বা স্ফটিক আকারে থাকতো না, বা দানা আকারে থাকতো না, এটা পাউডার হয়ে যেত। কপার সালফেটের তুতে যদি আমি খানিকটা বাজার থেকে কিনে এনে এটাকে হিট দিতে শুরু করি 63 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, এখান থেকে 2 অণু পানি অপসারিত হয়। পরবর্তীতে 109 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হিট করলে আরও 2 অণু পানি অপসারিত হয়। এই সময়েও কিন্তু তুতের গঠনটা মোটামুটি ঠিক থাকে, কেননা তখনও এখানে 1 অণু পানি রয়ে যায়, এবং 1 অণু পানি রয়ে যাওয়ার কারণে এটা কিন্তু কেলাসের গঠন তখনও ধরে রাখে। আমার কথা বুঝতে পেরেছো? কেলাসটা পরিপূর্ণভাবে গঠিত করতে আমার 5 অণু পানি লেগেছিল, তাই এটাই হচ্ছে কেলাসের গঠন পানি। অর্থাৎ একটা কেলাসকে স্বাভাবিকভাবে গঠিত করে রাখতে বা স্বাভাবিক অবস্থায় ধরে রাখতে যত অণু পানি লাগে সেটাই হচ্ছে ওই কেলাসের গঠন পানি। আচ্ছা, সেটাই হচ্ছে ওই কেলাসের কেলাস পানি। আর গঠন পানি হচ্ছে যে কেলাসের গঠন টিকিয়ে রাখার জন্য, মানে কেলাস থেকে সব পানি বের করে নিচ্ছ, কেলাসের গঠন থাকতেছে না, মিনিমাম কোন পানির অণুটুকু থাকলে সেটার গঠন টিকে থাকে, সেটাই হচ্ছে তার গঠন পানি। কপার সালফেট 5 মলিকুল অফ ওয়াটার থেকে যখন তুমি 4 অণু পানি অপসারণ করে ফেলতেছো, লাস্টের যে পানির অণুটা রয়ে যায় ওইটাকেই বলা হয় কপার সালফেট বা তুতের গঠন পানি। এইটাকে সরানোর জন্য আমাদের 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিতে হয়। 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যখন কপার সালফেট .H2O হতে শেষ পানির অণুটা অপসারিত হয়ে যায়, তখন এটা একেবারে নিরুদিত কপার সালফেটে পরিণত হয়ে যায়, এবং এটা আসলে পাউডার, এটা সাদা পাউডার হয়ে যায়। কথা বুঝতে পেরেছ? প্রথমে যে কপার সালফেট 5 মলিকুল অফ ওয়াটার ছিল, এটা ছিল গাঢ় নীল। এটা থেকে যখন 2 অণু পানি সরে যায়, তখন যে CuSO4.3H2O হয়, এটা একটু হালকা নীল হয়। এটা থেকে যখন আরও 2 অণু পানি সরে যায়, তখন এটা খুবই হালকা নীল হয়। ঠিক আছে, যখন ওই শেষ পানির অণুটাও সরে যায়, তখন এটার কেলাসই থাকে না, এটা পাউডার হয়ে যায় এবং এটা সাদা হয়ে যায়। যদি এই কপার সালফেটকে তুমি 650 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হিট দিতে থাকো, তখন কিন্তু এই কপার সালফেট এর স্ট্রাকচারটাও ভেঙে যায়। অর্থাৎ ওই যে সালফেট যৌগমূলক যেটা ছিল, সেই যৌগমূলকের গঠনটাও ভেঙে যায়। তখন সালফার ট্রাইঅক্সাইড গ্যাস আকারে উড়ে যায়, এবং কিউপ্রিক অক্সাইড, এটা কালো রঙের অবশেষ হিসেবে পড়ে থাকে। তাহলে কেলাস পানি, গঠন পানির গল্প হচ্ছে বইয়ে সংজ্ঞা দেওয়া আছে, বইয়ের থেকে একটু দেখে নিও। আর তারপরে যদি কনফিউশন হয় আমাকে প্রশ্ন করো গ্রুপে। আমরা এখানের অ্যাসাইনমেন্টগুলো একটু বলে দিই। অ্যাসাইনমেন্ট হচ্ছে কেলাস পানি, গঠন পানি কি, কপার সালফেটের গঠন দেখাও, তুতের গঠন দেখাও, তুতের গঠনে কি কি বন্ধন রয়েছে, সবুজ ভিট্রিয়লের গঠন দেখাও, একটি যৌগে একাধিক ধরনের বন্ধন থাকতে পারে কিনা উদাহরণ সহ ব্যাখ্যা করো। তারপরে হচ্ছে যে সালফেট মূলক, কার্বনেট মূলক এর গঠন ব্যাখ্যা করো। তারপর হচ্ছে
তারপর অ্যামোনিয়াম ক্লোরাইড অণুতে কি কি বন্ধন আছে ব্যাখ্যা করো। টেট্রাঅ্যামিন কপার আয়নের গঠন দেখাও। তারপরে হচ্ছে BF4 নেগেটিভের গঠন দেখাও। শনিবেশ সমযোজী বন্ধন কি? শনিবেশ সমযোজী বন্ধন যে সমযোজী বন্ধনেরই একটি বিশেষ রূপ তা ব্যাখ্যা করো। শনিবেশ সমযোজী বন্ধন গঠনের শর্ত আলোচনা করো। এগুলোই হচ্ছে অ্যাসাইনমেন্ট।